মধ্যরাত, বাহিরে বইছে তুমুল বাতাস। একটু আগে বিদ্যুৎও চলে গেছে এমন বাতাসের পূর্বাভাস পেয়ে এই বাতাসের মধ্যে বেলকনিতে থাকা যাচ্ছিল না বলে সাদমান রুমের ভিতরে চলে আসে ফোনের টর্চ জ্বালিয়ে। প্রথমেই দৃষ্টি যায় বিছানায়। সাফায়েত রোয়াতের হাত জড়িয়ে ধরে শুয়ে আছে। সাদমান হালকা হেসে নিজের রুমে চলে যায়। ঘুম ঘুমও পাচ্ছে। সাদমান সাফায়েতের রুম থেকে চলে যেতেই আকাশের বুক চিরে ঝড়ো বৃষ্টির আবির্ভাব হলো। সেই সাথে সশব্দে চমকাতে লাগলো বিদ্যুৎ। এ যেন এক প্রকার প্রলয় ঝঙ্কার। রুমের জানালা খোলা থাকায় পর্দাগুলো উড়োউড়ি করছে। ছিটেফোঁটা পানিও আসছে রোয়াতের শরীরে। কিঞ্চিত কেঁপে উঠল রোয়াত। পানির ছিটে আগের তুলনায় তীব্র হতেই রোয়াত পিটপিট করে চোখ মেলে তাকালো। সর্বপ্রথম চোখ গেল সাফায়েতের দিকে। বিজলির ঝলকানির আলোর থেকে থেকে সাফায়েতের মুখশ্রী স্পষ্ট হচ্ছে। পাশেই ফ্লোরে বসে রোয়াতের হাত জড়িয়ে ধরে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে। রোয়াতের হোষ্ঠের কোণে হাসি ফুটে ওঠে। রোয়াত উঠে বসতে নিলেই মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করে, যার দরুন আর উঠতে পারে না। ঠাস করে বালিশের ওপরে শুয়ে পড়ে। সাফায়েতের হাতে টান লাগায়। ধাপ করে চোখ মেলে তাকায়। রোয়াত চোখ মুখ কুঁচকে মাথা দুই হাত দিয়ে চেপে ধরে আসে। সাফায়েত হন্তদন্ত হয়ে ফ্লোর থেকে উঠে বিছানায় বসে। রোয়াতের গালে হাত রেখে অস্থির কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্স রোয়াত? কি হয়েছে? ব্যথা করছে কোথায়? খারাপ লাগছে? রোয়াত সাফায়েতের দিকে তাকালো। মাথা থেকে এক হাত সরিয়ে সাফায়েতের গালে হাত রেখে শীতল কণ্ঠে বলল, অস্থির হবেন না সাপু, আমি ঠিক আছি, মাথাটা একটু ব্যথা করছে। সাফায়েত শান্ত হতে পারল না। রোয়াতের মাথার বালিশটা টেনে খাড়াভাবে রেখে রোয়াতকে আধশোয়া করে শুয়ে দিল। তারপর রোয়াতের দুই হাত সাফায়েত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, জ্বর আসলো কি করে রোয়াত? জ্বরে তোমার কি অবস্থা হয়ে গিয়েছিল কোনো আইডিয়া আছে? জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েছিলে বিছানায়। সাদমান। সাফায়েত কথাটা আর সম্পূর্ণ করতে পারল না। রোয়াত তর্জনী আঙ্গুল সাফায়েতের ঠোঁটে রেখে বলল, খিদে পেয়েছে ভীষণ। সাফায়েত শান্ত চোখে রোয়াতের চোখের দিকে তাকিয়ে তারপর ঘাড় বেঁকিয়ে পাশে রাখা খাবারের প্লেটের দিকে তাকালো। আস্তে করে বিছানা থেকে নেমে ফোনের লাইটটা জ্বালিয়ে খাবারটা রোয়াতের সামনে এনে বলল, নাও। রোয়াত ঘাড় ফিরিয়ে বলল, খাইয়ে দিন। সাফায়েত গ্লাস থেকে পানি নিয়ে হাত ধুয়ে রোয়াতের মুখে খাবার তুলে দিল। রোয়াত এক লোকমা খাবার মুখে নিয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল। মুখের ভঙ্গিমা তেমনটা রেখেই বলল, এমন তিতে কেন খাবার? সি, এই বাজে রান্নাটা কে রেঁধেছে? সাফায়েত এক লোকমা খাবার নিজের মুখে তুলে নিল। না, খাবার তো তেতো না, যথেষ্ট সুস্বাদু খেতে। সাফায়েত ফের খাবারে রোয়াতের মুখে তুলে নিতে দিলেই রোয়াত মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, খাবো না, এ বাজে খাবার, টেস্টটা ভীষণ বাজে, প্লিজ একটা ডিম পোচ করে আনুন না। শিওর? হুম। সাফায়েত এঁটো হাতটা ধুয়ে রান্নাঘরে আসলো। ফ্রিজ থেকে একটা ডিম বের করে পোচ করে রুমে আসলো। রোয়াত তখন বালিশে চোখ বুজে আছে। সাফায়েত ডিমের প্লেটটা রোয়াতের কোলে দিয়ে বলে, রোয়াত, ডিম এনেছি, খেয়ে নাও, ঔষধও খাওয়ার আছে। রোয়াত চোখ মেলে তাকালো। ডিমের প্লেটের দিকে তাকিয়ে বলল, শরীর এমন ক্লান্ত লাগতেছে কেন সাপু? শরীরের জ্বর তোমার, ভুলে গেলে? হঠাৎ জ্বর কেন আসলো? আমি কি বৃষ্টিতে ভিজেছিলাম? জানি না, ডিমটা খাও। রোয়াত ডিমটা ছিঁড়ে এক টুকরো মুখে দিয়ে চিবোতে লাগলো। আবারও সেই তিতে তিতে ভাব মুখের ভেতরে। ডিম খাওয়ার ইচ্ছেটাই যেন মরে গেল। রোয়াত প্লেটটা সাফায়েতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি নিশ্চয়ই কিছু খাননি, এটা খেয়ে নিন। না, এটা তোমার জন্য এনেছি, তুমি খাও। না, খেতে ইচ্ছে করছে না, তিতে লাগছে ডিমটা, মুখের রুচিটাই বাই বাই করে চলে গেছে, আপনি খান। আর হ্যাঁ, খেতে জোর করবেন না, তাহলে কিন্তু উল্টে এসে বিছানায় ফ্লোরে সব ভেসে যাবে একেবারে। সাফায়েত জোর করলো না। পানির গ্লাস সহকারে ঔষধ রোয়াতের হাতে দিয়ে বলল, খেয়ে নাও, বেটার ফিল পাবে। রোয়াত বাধ্য মেয়ের মতো খেয়ে নিল ঔষধগুলো। সাফায়েত ডিমটা খেয়ে রোয়াতের পাশে এসে শুয়ে পড়ল। রোয়াতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সাফায়েত। রোয়াতের গরম শরীরের সাফায়েতের শীতল শরীরে এসে বিঁধতে লাগলো।
মনে হচ্ছে পুড়ে যাবে কিছুক্ষণ এভাবেই থাকলে। অথচ মেয়েটা বুকে মুখ গুজে জাপটে ধরে আছে। সাফায়েত চাদর টেনে দুজনের শরীরে ঢেকে নিল। রুয়াতের এলোমেলো চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে কানের পেছনে গুজে দিল। তারপর আলতো করে কপালে চুমু খেল। রুয়াত হেসে ফেল। সাফায়েতের গলায় রুয়াত ওষ্ঠ ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, সেম সেম সাপু, শুভরাত্রি। সাফায়েত হেসে বলল, রাতের সকল আধার ঝড় ঝাপটাকে বিদায় দিয়ে পৃথিবীর বুক চিরে উদয় হলো এক ফালি সূর্যের আলোর। সূর্যের আলোর ঝলমল করছে চারিপাশ। বৃষ্টির ফলে কাদা হওয়ায় রাস্তাটার কাদাটা শুকাতে শুরু করেছে। গাছপালার ভেজা পাতা শুকিয়ে এখন মৃদু বাতাসে খেলা করছে। বাগানে এখনো কাদা থাকায় গায়ে হলুদের স্টেজটা সাফায়েতদের ছাদে বানানোর ব্যবস্থা করা হলো। সাদমান নিজের বিয়ের ডেকোরেশন সব নিজেই লোকজন দিয়ে বলে বলে করিয়ে নিয়েছে। এই তো ভোরের দিকে সাদমানের মা বাবা খালা ফিরেছে। 7টা বাজতেই ডেকোরেশনের লোকেরাও চলে এসেছে। শারমিন বেগম বাড়ি ফিরে সোজা নিজের রুমে চলে গিয়েছেন। এখন 8:30 বাজে। রুম থেকে বের হয়ে দেখে তার ছেলে খাবার সার্ভ করছে। বেশ অবাক হলেন। চেয়ার টেনে বসতেই সাদমানের মা বলেন, আপা বসো, আজ সাফায়েত নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়েছে। শারমিন বেগম প্লেটটা টেনে নিয়ে বলল, তুই রান্নাঘরে ঢুকেছিলি? সাফায়েত অন্য প্লেটে খাবার বেড়ে বলল, হ্যাঁ। কেন, রোয়াত কোথায়? ঘুমাচ্ছে। এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে? ঠিক আছে তো শরীর? জ্বর আসছে রুয়াতের। গতকাল সেন্সলেস হয়ে গিয়েছিল, ঔষধ খেয়েছে রাতে, সেজন্য এখনো ঘুমে। রুয়াত উঠলে তুমি একটু, মা ওকে খাইয়ে দিয়ে তো। কেন, তুই কোথায় যাচ্ছিস? ভার্সিটি যাচ্ছি, আজ প্রোগ্রাম আছে তো। বাসায় তো প্রোগ্রাম সাপু? আমার জানা মতে আজ তো কোনো প্রোগ্রাম নেই মা, গায়ে হলুদ তো কাল। শপিং তো করতে হবে তোদের নাকি? শুনেছি তোর আর রুয়াতের কেনাকাটা এখনো বাকি। সে আমি আসার পথে নিয়ে আসবো, এখন আসছি। তুমি রোয়াতকে একটু খেয়াল রেখো আর ওকে খাইয়ে দিও। সাফায়েত চলে গেল। গাড়ি ড্রাইভ করে ভার্সিটি আসতেই 10টা বেজে গেল। পুরো ভার্সিটির মাঠ সাজানো। বাহির থেকে স্টলও বসেছে। সাফায়েত সোজা সাইফুল ইসলামের কক্ষে চলে গেলেন। কিছু আলাপ সালাপ করে কক্ষ থেকে বের হতেই দেখা হলো নেহালের সাথে। পাশে রোহানও আছে। দুজনেই সাফায়েতকে সালাম দিল। সাফায়েত সালামের জবাব দিল। সাফায়েত জিজ্ঞাসা করলো, কোনো প্রবলেম হয়েছিল আমি চলে যাওয়ার পর? নেহাল জবাবে বলল, না স্যার, সমস্যা হয়নি। সাফায়েত চলে গেল। নেহাল রোহানের ভেতরে ঢুকে চেয়ার টেনে বসলো। সাইফুল ইসলাম আর চোখে তাকালেন, বললেন, এখানে কেন তোরা? রোহান শার্টের কলারটা ঠিক করে বলল, কাল থেকে তো অনেক খাটালেন, এখন আমাদের জন্য কিছু করুন। তোদের জন্য কি করতে হবে আবার? খাবারের ব্যবস্থা তো করাই আছে। খাবার তো আমার বাসায়ও আছে। আমাদের ট্যুরের ব্যবস্থা করুন। কিসের ট্যুর? কিসের ট্যুর? কুয়াকাটা থেকে না ঘুরিয়ে আনলাম তোদের? আপনি ঘুরিয়ে এনেছেন? চাঁদা কত নিয়েছেন মনে আছে? এখন একটাই কথা, আমি আর নেহাল খাগড়াছড়ি বান্দরবন যেতে চাচ্ছি। আপনি তার বন্দোবস্ত করবেন। ওখানে গিয়ে কি করবি তোরা? বান্দরের সাথে লুডো খেলবো বান্দরবনে। বেয়াদব, যা এখান থেকে, বড় হওয়া আগে। একা একা ঘোরার উপযুক্ত এখনো হসনি তোরা। বাবা হওয়ার উপযুক্ত হয়ে গেছি আমরা, তাই না? তো বিয়ে কর গিয়ে। তোর মামুকে বল পাত্রী দেখতে। পাত্রী সব ঠিকঠাকই, এখন গিয়ে তুলে নিয়ে আসবো। দাওয়াত দিস আমাদের, ভাগিয়ে নিয়ে আসিস না আবার। দাওয়াতের গ্যারান্টি দিতে পারছি না, আমাকে দিয়ে ভরসা নেই, না মানলে ভাগিয়েও আনতে পারি। তা বলছি কি শুনুন, আমি প্রোগ্রামে থাকতে পারবো না। কেন রে, কোথায় যাবি? কিছু গেস্ট আসবে, তাদেরকে রিসিভ করতে যাব। তো কি, বাসায় পৌঁছে দিয়ে চলে আসবি এখানে? আমার থাকতে হবে কেন? আর কাজ করার জন্য লোক নেই? শুধু আমাকে খাটান। আমাকে যখন এতই খাটান, তাহলে ঘরের জামাই করে নিন না। আফটার অল আমি যথেষ্ট হ্যান্ডসাম রিচ ছেলে। চোখ পেছনে লাগিয়ে হাঁটা ধরো বাপ। আমার কপাল এত মন্দ জুটাতে চায় না। তোর গেস্ট আসবে কখন? বিকালে। ওদের সামলিয়ে তাড়াতাড়ি চলে আসিস। তুই থাকবি না, সাফায়েতও থাকবে না, সামলাবে কে? কেন, স্যার কোথায় থাকবে না? কি হয়েছে স্যারের? সাফায়েতদের বাড়িতে বিয়ে,
তার উপরে নাকি ওর বউ রোয়াত অসুস্থ। রোহান আগের মতো আর এখন অস্থির হলো না, শান্ত কণ্ঠেই বলল, আচ্ছা, আমিও চেষ্টা করব আসার। এখন কি আর কোনো কাজ আছে? থাকলে বলুন, করে দেই। কাজ নেই, যা আছে সব সন্ধ্যায়। এখন তাহলে ক্লাবে যাচ্ছি। রোহান নেহাল চলে গেল। সাফায়েত বিকালে অবধি ভার্সিটি থেকে তারপর শপিং মলে চলে আসলো। রোয়াত আর নিজের জন্য ম্যাচিং করে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, থ্রি পিস নিয়ে নিল। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা। পুরো বাড়ি মরিচবাতি ঝলমল করছে। রুমে আসতেই দেখল রোয়াত কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। সাফায়েত প্যাকেটগুলো সোফায় রেখে এগিয়ে এসে বলল, এখন কেমন আছে শরীর? সাফায়েতের কণ্ঠ শুনে রোয়াত হাত সরালো কপাল থেকে। উত্তরে বলল, আগের থেকে বেটার। সকালের খাবার খাওনি কেন সম্পূর্ণ? মা ফোন করে সবটা বলেছে? দিতে লাগছিল, তবে দুপুরে কিন্তু খেয়েছি, আগের থেকে ভালো। মা বলেনি সেটা? বলেছে। তোমার জন্য শপিং করে এনেছি, ম্যাচিং ম্যাচিং করে, দেখবে? কাল সকালে দেখব, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন। সাফায়েত ওয়াশরুমে চলে গেল। রোহান বিকালে তার খালা আর খালাতো বোনদেরকে ধানমন্ডি থেকে নিয়ে আসে। কিসের জন্য এসেছে সেটা রোহান নিজেও জানে না। রোহান নিজের ফ্ল্যাটে তার খালা আর খালাতো বোনকে রেখে চলে আসতে নিলেই খালাতো বোন সোমা রোহানের সাথে ভার্সিটিতে আসতে চায়। রোহান মানা করে না, সোমাকে সাথে করে নিয়েই আসে। ভার্সিটির মাঠটা রং বেরঙের আলোয় সজ্জিত। রোহান সোমাকে নিয়ে গাড়ি থেকে নেমে ভেতরে ঢোকে। সাইফুল ইসলাম রোহানকেই খুঁজছিল। দেখা মাত্রই টেনে নিয়ে বলল, ফুল কোথায়? অতিথিরা তো চলে আসলো। রোহান পকেট থেকে ফোনটা বের করে নেহালকে ফোন করে ফুলের কথা বলল। বলে দিয়েছি আসতেছে ফুল। আপনাদের অতিথি এত লেটুস কেন? আসার কথা তো ছিল 5টায়, এখন বাজে 6টা। আসলে তুই নিজেই জিজ্ঞাসা করিস। আফটার অল তোর মামুরই তো বন্ধু। আচ্ছা, এখন আসি, একটু ঘুরতে তো দিন। আসতে না আসতেই শুধু কাজের জন্য টেনে নিয়ে আসেন। আর ডাকবেন না, নিজের ছেলেকে খাটান এখন। রোহান চলে আসলো। সোমাকে নিয়ে স্টলে ঘুরতে লাগলো। নেহাল একটু আগেই নীতিকে নিয়ে এসেছে। নীতি বসেই ছিল চেয়ারে। তার সামনে দিয়েই রোহান চলে গেল, অথচ তাকালোও না। নীতি ঘাড় বেঁকিয়ে দেখল রোহানের সাথে অপরিচিত এক মুখ। একবার দেখছিল এই মেয়ের ছবি রোহানের ফোনে নীতি। রোহান বেশ প্রশংসা করেছিল এই মেয়ের। মেয়েটা মেডিকেলে পড়ছে। নীতি পকেট থেকে ফোনটা বের করে রোহানকে ফোন করলো। আশ্চর্য, ফোন রিসিভ হচ্ছে না। নীতির রাগ হলো, ইচ্ছে করলো উঠে গিয়ে বলতে, ফোনটা কেন রিসিভ করছেন না? হাতেই তো আছে ফোন। কিন্তু নীতি সামলে নিল নিজেকে। ঘাড় সোজা করে কপালে এক আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। কোথা থেকে নেহাল আসলো দৌড়ে। নীতির পাশে বসে বলল, কিছু লাগবে তোর? নীতি ভাইয়ের দিকে তাকিয়ে বলল, না, কেন? রোহান বলল, তুই ফোন করেছিলি, সেজন্যই আসলাম। নীতি দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমাকে বাসায় দিয়ে আসবা? মাথা ব্যথা করছে। বক্সের আওয়াজে নেহাল অবাক হয়ে বলল, আসলি তো একটু আগে, এখনই চলে যাবি? আসলে দমটা বন্ধ লাগছে এত মানুষের ভিড়ে, একটু একাকী থাকতে চায়। আচ্ছা চল। নেহাল নীতিকে নিয়ে চলে আসলো। আসার আগে নীতি রোহানের দিকে তাকাতে ভুলল না। সেই মেয়েকে নিয়ে ফুসকা খাচ্ছে হেসে হেসে। কই, তার সাথে তো কখনো হেসে হেসে কথাও বলে না। মেয়েটা কি খুব স্পেশাল রোহানের কাছে? গায়ে হলুদের শাড়ি পরে স্টেজে বসে আছে রজনী। একটু আগে সাফায়াত রোয়াত এসেছে। সাদমানের গায়ে হলুদ শেষ হয়েছে। রোয়াতের শরীরে এখনো হালকা জ্বর আছে। সাফায়াত রোয়াতকে ধরে নিয়ে স্টেজে আসলো। রজনী তাকালো বোনের দিকে। রোয়াত হাসলো। বাটি থেকে একটু হলুদ নিয়ে রজনীর গালে ছুঁয়ে দিল। তারপর জড়িয়ে ধরে বলল, সকল সুখ তোমার হোক আপা, আর দুঃখরা না ভিড়ুক তোমার তীরে। সাফায়েতও হলুদ ছুঁয়ে দিল। হালকা একটু নাচ গান শেষ হলে সাফায়েত রোয়াতকে নিয়ে চলে আসে। রজনী রুমে এসে শাড়ি পাল্টানোর জন্য উদ্যত হলেই বিছানায় থাকা ফোনটা বেজে ওঠে। রজনী তাকিয়ে দেখে সাদমান কল করেছে, তাও আবার ভিডিও কল। রজনী রিসিভ করলো ফোনটা। মুহূর্তে ফোনের স্ক্রিনে ভেসে উঠল সাদমানের মুখশ্রী। রজনী গম্ভীর মুখে বলল, মনে পড়লো আমাকে কল দেওয়ার কথা? সাদমান হাসল। গায়ে হলুদের শাড়ির সাথে কাঁচা ফুলের গহনায়
অপরূপ সুন্দর লাগছে। সাদমান কিছুক্ষণ চেয়ে থেকে শুধালো, অনেক আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু ফোন ছিল না কাছে, ব্রো নিয়ে গিয়েছিল। কেন? কেন আবার? আমাকে শায়েস্তা করার জন্য। আমাকে ফোন দিতে দিবে না, এই জন্য কথা বলতে দিবে না। আর কারোর ফোন ছিল না কল দেওয়ার জন্য? ছিল, কিন্তু লজ্জারও তো একটা ব্যাপার আছে। ঠোঁট কাটাদের আবার লজ্জা থাকে নাকি? হোয়াট ডু ইউ মিন? আমি বেশরম? বাদ দিন না। তা ফোনটা কখন পেলেন হাতে? এই তো একটু আগেই। তবে আমি কিন্তু আপনাকেই দেখছি। কিভাবে? মনে মনে, স্বপ্নে। রজনী হেসে ফেলল। একদম হাসবেন না রজনী। কেন? বুকে এসে বেঁধে ইচ্ছে করে টুক করে আপনার গালটা টেনে ধরি। তাই বুঝি? হুম। আচ্ছা, আমাকে কেমন লাগছে? সাদমান রজনীকে রাগানোর জন্য বলল, মোটামুটি। রজনী ভুরু কুঁচকালো। তাকে কি সুন্দর লাগছে না গায়ে হলুদের সাজে? মোটামুটি মানে কি? হ্যাঁ, এভাবে মুখের ওপরে কোনো ছেলে বলে তার হবু বউকে? আপনি কি জানেন, আপনাকে মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে। আমাকে কি সুন্দর লাগছে না সাদমান? হালকা মেকআপ করেছি তো। সাদমান কিছুক্ষণ ভেবে বলল, হুম, সুন্দর লাগছে, বাট এত ভারী মেকআপ করবেন না খবরদার। বিয়েতে দেখা যাবে প্রথম রাতটাই অর্ধেক কেটে যাবে মেকআপ তুলতে তুলতে। রজনী মুখ বেঁকিয়ে বলল, অসভ্য। একটু তো প্রশংসা করতেবেন আমার, তাই না? আর এটা ভারী মেকআপ না, আমি খুবই সিম্পল সাজ দিছি। মিথ্যা প্রশংসা আমার দ্বারা হয় না। আচ্ছা, রাখি। আরে রাগ করছেন কেন? শুনুন। কি বলেন? কাল তো বিয়ে, জানি তো। ফিলিংসটা কেমন? ভালোই। শুধুই ভালো? হুম। রেগে বলছেন জানি তো। আমার তো রাতই কাটছে না, কখন সকাল হবে আর আমি আপনাকে নিজের করে নিতে আসব। উফ, সময়গুলো কাটা মানে মনে হচ্ছে চলতেই চাচ্ছে না। এই প্রেমিক পুরুষের অপেক্ষা দেখে মজা নিচ্ছেন আপনি? তাড়াতাড়ি আসবেন, ভোর হলেই চলে আসি, কি বলেন? রজনী হেসে বলল, হুম, চলে আসুন। রাখছি, ঘুমান, কাল দেখা হচ্ছে আমাদের। রজনী ফোনটা কেটে দিল। তারপর মেকআপ শাড়ি বদলে 3 পিস পরে নিল। রুয়াদ বাসায় ফিরেই ঘুম দিয়েছে। শরীরটা আর ভালো লাগছে না। এই শরীর খারাপ নিয়েও সারাদিন কাজ করেছে। রুয়াদ মোটেও চায় না শরীর খারাপ দেখে হাত পা গুটিয়ে সব কাজকর্ম শাশুড়ি ননদের ওপরে ছেড়ে দিতে। শারমিন বেগম অনেক মানা করেছিল কাজকর্ম না করতে, কিন্তু রোয়াদ শোনেনি। হলুদ বাটা থেকে শুরু করে গায়ে হলুদের সব কাজ রোয়াদ করেছে। সাফায়েত কাজে ব্যস্ত থাকায় জানতে পারেনি। এখন মায়ের কাছে শুনে রাগে কিড়মিড় করছে। সাফায়েত রুমে এসে দেখে রোয়াদ শাড়ি পাল্টে ঘুমিয়ে পড়েছে। সাফায়েত ডাকলো না। শরীর ভরা রাগ নিয়ে সে শুয়ে পড়ল। সকাল হতেই রোয়াদ ঘুম থেকে উঠে কাজে লেগে পড়তে নিলেই সাফায়েত বাড়ি ভর্তি সবার সামনে ধমক দিয়ে ঘরে নিয়ে আসে। এই তো রোয়াদ ড্রয়িং রুমে বসে শাশুড়ির হাতে হাতে কাজ করছিল। সাফায়েত ঘুম থেকে উঠেই রোয়াদকে দেখতে না পেয়ে বাহিরে এসে দেখে রোয়াদ কাজ করছে। আশ্চর্য, কাজ করার জন্য লোক রাখা আছে, তারপরেও এরা কোনো কাজ করবে? হ্যাঁ। তার ওপরে রুয়াতের শরীরও ভালো না, তাই লোকজন ভুলে ধমকে নিয়ে চলে আসে ওপরে। রুয়াত মুখ ফুলিয়ে বসে আছে রুমে। সাফায়েত আর চোখে দেখল। রুয়াত রেগে বলল, আশ্চর্য, আপনি এভাবে ধমক দিয়ে আনলেন কেন আমায়? তো কিভাবে নিয়ে আসবো? লোকজন কি ভাবলো তাতে আমাদের কি? সবাই বলবে বাড়ির বউ হাত পা গুটিয়ে বসে আছে। থাকবে 2 দিন তারা, তারপর চলে যাবে। তাদের বলা না বলায় কি আসে যায়? আমার ভালো লাগছে না এভাবে বসে থাকতে। আমি না বাড়ির ছেলে। আপনি এভাবে বসে আছেন কেন? হ্যাঁ, যান সাদমান ভাইকে সাহায্য করুন, তার জন্য নাইমুর আছে। আমার যেতে হবে না, তুমি চুপচাপ রেডি হও। আর তুমি কোন আক্কেলে এই শরীর নিয়ে কাজ করতে যাও? কাজে হাত দিতে মানা করেছিলাম না? অসহ্যকর, আপনি সেটা জানেন? এখন জানলাম, কিন্তু করার কিছুই নেই। এই অসহ্যকরকেই টলারেট করতে হবে সারাটা জীবন। সাদমান সকাল সকাল গোসল করে শেরওয়ানি পরে রুমে বসে আছে। নাইমুর হাত ঘড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবে বাজে 10টা, আর এই ছেলে এখনো রেডি হয়ে বসে আছে।
সাদমান নাইমুরকে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এই ব্রো, এই বন্ধু ব্রো, বোনের স্বামী, দুলাভাই, কখন যাব আমি বিয়ে করতে? নাইমুর হতাশ হয়ে জবাব দিল, এখনো সময় হয়নি সাদমান, আরো অনেকটা সময় আছে। এত সকাল সকাল কেউ বিয়ে করতে যায় না। আশ্চর্য, 10টা বাজে, এটা এখনো সকাল মনে হচ্ছে তোমার কাছে? কত বেলা হয়ে গেছে। আর এখন গেলে সমস্যাটা কোথায়? আমার বিয়ে, আমার শ্বশুরবাড়ি, আমার বউ, সেখানে যেতে হলে আমার সময়ের অপেক্ষা করতে হবে? হ্যাঁ ভাই, করতে হবে। আর জ্বালাস না, সময় হলে তোকে নিয়ে যাব। এবার চুপ থাক, এটা কিন্তু অন্যায়। শালার সময়ও আমার সাথে বাটপারি করা শুরু করে দিয়েছে। এই দিন না, দিন আরো আছে, আমারও দিন আসবে, দেখে নিব। আমেরিকায় বসে দেখে নিস, ঠিক আছে? আমি আসছি রেডি হয়ে। রুম থেকে বের হবি না একদম। মেয়েদেরও এত বলতে হয় না, ঠিক আছে? যতবার তোকে বলতে হচ্ছে আমার। নাইমুর চলে গেল। সাদমান রুমে পায়চারি করতে লাগলো হাতে ঘড়ি নিয়ে। রজনী অফ হোয়াইট কালারের বেনারসিটা পরে বসে আছে রুমে। মুখে তেমন মেকআপ করেনি। গতকাল রাতে সাদমানের বলা কথা স্মরণ করে হঠাৎ ফোনটা বেজে ওঠায় তাকিয়ে দেখলো রুয়াত ফোন করেছে। রজনী রিসিভ করতেই রুয়াতকে দেখতে পেল। রুয়াত মুগ্ধ হয়ে দেখছে তার বোনকে। কি স্নিগ্ধ লাগছে তার বোনকে। রজনী গম্ভীর মুখে বলল, কত দূর তুই? কখন আসবি? আমরা গাড়িতে আপা, বাসার কাছাকাছি। সাদমান ভাইয়া তোমাকে আজ এই রূপে দেখলে ট্রাস্ট মি, হার্ট অ্যাটাক করে বসবে। রজনী লজ্জা পেল। রাখছি, অপেক্ষার প্রহর গুনে সাদমান ভাইয়ের আসার, ঠিক আছে? সাফায়েত দীর্ঘ শ্বাস ফেলল। এত এনার্জি কোথায় পায় এই মেয়ে, মাথায় আসে না তার। এমন একটা ভাব ধরে আছে, মনে হচ্ছে সে একদমই পুরোপুরি সুস্থ। রুয়াদ ব্ল্যাক কালারের শাড়ি পরেছে, সাফায়েত ব্ল্যাক স্যুট পরেছে। সামনে গাড়িতে সাদমান আছে। দেখতে দেখতে তারা রজনীদের বাসার সামনে চলে আসলো। রুয়াদ বাড়িতে পা রাখতেই কোণে পক্ষ হয়ে গেট আটকে ধরল। 30,000 টাকা না দিলে ঢুকতে দিবে না। সাদমান সরু চোখে তাকালো রুয়াতের দিকে। সে তো একটা টাকাও নিয়ে আসেনি। এখন কি বিয়ে করতে এসে ভাইদের কাছে হাত পাততে হবে? সাদমান সাফায়েতের দিকে তাকিয়ে বলল, ব্রো, আমি তো টাকা নিয়ে আসিনি, প্লিজ তুমি দিয়ে দাও না। আমি বাসায় ফিরেই দিয়ে দিব। সাফায়েত জবাবে বলল, আমি কি এত টাকা নিয়ে আসছি নাকি? এই রুয়াত, এটা কিন্তু ঠিক না, টাকা আনিনি আমরা। তাহলে ঢুকতেও হবে না, থাকুন বাইরে। নাইমুর ভাগ্যিস 15,000 টাকা মতো এনেছিল। সেটা সাফায়েতের হাতে দিয়ে বলল, আমার কাছে এটা আছে। সাদমান বোকা, টাকা না এনে বিয়ে করতে চলে আসছে। তোর কাছে থাকলে এগুলো দিয়ে ম্যানেজ কর। সাফায়েত তর্ক বিতর্ক খুব কম করে। তার এসব ভালো লাগে না। নিজের কাছে 10,000-এর মতো ছিল, সেগুলো রোয়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আর নেই, 25,000-এর মতো আছে। রোয়াত টাকাটা নিয়ে ঢুকতে দিল সবাইকে। সাদমানকে বসানো হয়েছে ড্রয়িং রুমে। তার সামনেই রজনী বসে আছে ঘোমটা টেনে, মাঝখানে সাদা পাতলা পর্দা দেওয়া। রজনীর মুখটা এখনো দেখার সৌভাগ্য হয়নি তার। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো। রজনীকে কবুল বলতে বলল। রজনীর নিঃশ্বাস ভারী হয়ে আসলো। শাড়ির আঁচল খামচে ধরে সময় নিয়ে কবুল বলল। সাদমানকে বলতে বললে সাদমান সাথে সাথেই বলে ফেলে। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। কবুল বলার শেষে সাদমানকে রজনীর মুখ দেখতে বলা হয়। সাদমান কাঁপা কাঁপা হাতে রজনীর ঘোমটাটা সরায়। সাথে সাথে দেহের হৃদস্পন্দন যেন থেমে যায়। পূর্ণতা পাবার আনন্দ বুঝি এটাই। এত খুশি প্রশান্তি লাগছে যে বলে বোঝানো দায়। সাদমানের মুখে কিছুই বিড়বিড় করে রজনীর মাথায় ফু দিল। তারপর লোকজনের তোয়াক্কা করল না। রজনীর কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয়। পুরো শরীর বরফের মতো জমে যায় রজনী। তারা এখন আমরা পরিণত হয়েছি, পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে, সুখ দুঃখের সঙ্গী হয়েছে। সন্ধ্যা হলে রজনীকে নিয়ে আসা হয় সাফায়েতদের বাসায়। রজনী খুব একটা কান্না করেনি। সাফায়েতদের বাসায় এসে রজনীকে সাদমান এক রুমে দিয়ে আসা হয়। সাদমানের যত তাড়াতাড়ি সম্ভব রুমে চলে আসে। রজনীর কাছে এসে রজনীকে শাড়ি বদলে আসতে বলে। রজনী শাড়ি বদলে সুতির কাপড়ের শাড়ি পরে নেয়। সাদমান নিজেও রুমের ভেতরে শেরওয়ানি বদলে টি শার্ট পরে নেয়। তারপর রজনীকে নিয়ে বেলকনিতে চলে আসে। আকাশটা কালো মেঘে ঢাকা। চাঁদের দেখা কখনো মিলছে তো আবার কখনো
কালো মেঘের ঢাকা পড়ে যাচ্ছে। সাদমান প্যান্টের পকেট থেকে একটা বাক্স বের করলো। রজনী তখন আকাশ দেখতে ব্যস্ত। সাদমান হাঁটু গেড়ে বসে বলল, মিসেস সাদমান, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, ধন্যবাদ আমার জীবনকে এত সুন্দর করে দেবার জন্য, ধন্যবাদ আমাকে ভালোবাসতে দেবার জন্য, ধন্যবাদ। সাদমান শেষ করতে পারল না, তার আগে রজনী সাদমানের গালে হাত রেখে বলল, ধন্যবাদ আপনাকে সাদমান, আমাকে দ্বিতীয়বার স্বপ্ন দেখানোর সাহস দেওয়ার জন্য। সাদমান গাল থেকে রজনীর হাতটা সরিয়ে অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়ে চুমু খেয়ে দাঁড়িয়ে বলল, ভালোবাসি আপনাকে ভীষণ রজনী। রজনী সাদমানকে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে ভালোবাসি সাদমান, আমার হাত কখনো ছেড়ে দিয়েন না। একবার নিজেকে সামলে নিতে পেরেছি, কিন্তু দ্বিতীয়বার আর পারবো না। সাদমান শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনো ছাড়বো না আপনার হাত, আপনি ভরসা করতে পারেন আমায়, ভরসার অমর্যাদা আমি কখনোই করব না। বেলকুনিতে আকাশের দিকে তাকিয়ে আছে নীতি, হাতে জলজল করছে রোহান সুমার ছবি, সাথে নেহাল আর ওর ফ্রেন্ডরাও রয়েছে। কি হাসি খুশি লাগছে রোহানকে, অথচ নীতির জীবনে হাসি খুশি নেই আজ। লোকটা এত পাষাণ কেন? একটু বেশি ভালোবাসে বলে লোকটা এমন করছে। ভালোবাসলে এত কষ্ট কেন হয় হৃদয়ে? আচ্ছা, আজ থেকে যদি নীতি রোহানকে না ভালোবাসে, তাহলে কি এই কষ্ট থেকে নীতি মুক্তি পাবে? হ্যাঁ, পাবে মুক্তি। ভালোবাসাও থাকবে না হৃদয়ে, তাহলে যন্ত্রণাও আর হবে না। নীতি ফেসবুক থেকে বেরিয়ে আসলো, কাঁপা কাঁপা গলায় বলল, কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে নেই, নিজের জন্যেও কিছু রেখে দিতে হয়, না হলে পরে পস্তাতে হয়। আর যাকে ভালোবাসবে তার থেকে অবজ্ঞা সহ্য করতে হয়। আপনাকে নিজের সবটা দিয়ে ভালোবাসার ফল এখন আমি পাচ্ছি, তাই তো আপনাকে পাবার তীব্র ইচ্ছে নিয়ে আজ আমি আপনার থেকে দূরে সরে আসলাম। কি বলুন তো? আমি খুব করে দেখলাম, ভাবলামও, যে মানুষটা আমাকে ছাড়া ভালো থাকে, আমার থাকা না থাকায় কিছুই যায় আসে না, তাকে আর যাই হোক ভালোবাসা যায় না। আমি চাই আপনি ভালো থাকুন, আর আমিও না হয় আজ থেকে নতুনভাবে ভালো থাকার চেষ্টা করব আপনি বিহীন। খুব কষ্ট হবে জানি, তবু চেষ্টা করব খুব। মেঘলা দিন, আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, সাথে তুমুল বাতাস। সাদমান রজনীকে নিয়ে এসেছে রজনীর আমেরিকার সকল ভিসা পাসপোর্ট বানাতে। খুব একটা বেশি সময় লাগবে না হাতে পেতে। বাহিরে বাতাস দেখে সাদমান রজনীকে নিয়ে একটা ক্যাফেতে আসলো, সকল কাজ কমপ্লিট করে। ক্যাফেটা বেশ সুন্দর। ক্যাফের ঠিক পাশেই আছে একটা পুকুর, পুকুরের ওপর দিয়ে একটা কাঠের ব্রিজ। রজনী জানালার পাশে বসলো। সাদমান দুটো কফি অর্ডার দিল। রজনী মুগ্ধ হয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। ওয়েটার এসে কফি দিয়ে গেল। রজনী সাদমানকে কফিটা দিয়ে খেতে চলে আসলো বাসায়। রুয়াদ ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, সাফায়েত পাশে ল্যাপটপে কাজ করছে। সাদমান রজনীকে বাসার ভেতরে ঢুকতে দেখে রুয়াদ সেই দিকেই তাকালো, এক গাল হেসে বলল, হয়ে গেছে সব কাজ। রজনী সোফায় বসতে বসতে বলল, এখন শরীর কেমন? সাফায়েত ল্যাপটপ থেকে মাথা তুলে বলল, ভালো না, একটু আগেই তো বমি করে ভাসিয়ে ফেলেছি ফ্লোর, ডক্টর দেখানো উচিত। কাল যাব, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। সাদমান রজনী রুমে চলে গেল পোশাক বদলাতে। রজনী পোশাক বদলে এসে রাতে রান্নাটা করতেই রান্নাঘরে আসলো। রুয়াত আসলে রুয়াতকে পাঠিয়ে দেয়। রুয়াতকে ফের সোফায় এসে বসে। রজনী ফ্রিজ থেকে মাছ বের করে ধুয়ে সেটা ভাজতে শুরু করে। মাছ ভাজার ঝাঁজ রুয়াতের নাকে আসলেই পেট মোচড় দিয়ে ওঠে। দুই হাত দিয়ে মুখটা চেপে ওয়াক ওয়াক করে ওঠে। সাফায়েত তাকায় রুয়াতের দিকে, হুরু কুচকে বলে, কি হয়েছে? রুয়াত উঠে দৌড়ে বেসিংয়ে গিয়ে গড়গড় করে বমি করে দেয়। সাফায়েতের এবার সত্যি ভয় হতে থাকে। বসা থেকে উঠে রুয়াতের পাশে দাঁড়ায়। রুয়াত বমি করে ক্লান্ত হয়ে গেছে। সাফায়েত রুয়াতকে নিয়ে রুমে আসে, বিছানায় শুইয়ে দিয়ে পারিবারিক ডক্টরকে ফোন করে। ডক্টর আসছে বললে জানায়। মিনিট 20 মধ্যেই ডক্টর চলে আসে। ডক্টরকে আসতে দেখে রজনীও ওপরে চলে আসে। ডক্টর রুয়াতের হাত চেক করে, কিছু একটা সন্দেহ করে, তারপর বমি কমাবার জন্য মেডিসিন দেয়। সাফায়েতকে সাইডে টেনে নিয়ে যায়।
সাফায়েত একটু ঘাবড়ে যায় সাইডে ডেকে নেওয়ায়। ডক্টর সব ঠিক আছে তো? আরে ঘাবড়াচ্ছেন কেন? ঘাবড়িয়েন না, কাল বরং একটু হসপিটালে নিয়ে চেক আপ করিয়ে এনো। আর পারলে আজ একটা প্রেগনেন্সির কিট এনে রোয়াতকে দিয়ে পরীক্ষাটা করিয়ে নিও। প্রেগনেন্সির কিট কেন? হুট করে কথাটা বলেই নিজের বেকুব হয়ে গেল যেন সাফায়েত। কথাটার মানে বুঝে উঠতেই চোখ মুখ জল জল করে ওঠে। ডক্টর চলে যায়। সাফায়েত ফার্মেসিতে আসে কিট নিতে, তারপর বাসায় চলে আসে। সাফায়েতের জানা মতে এই কিট টেস্ট করতে হয় সকালে, তাই রাতে এই ব্যাপারে রোয়াতকে কিছুই বলো না। সকাল হলে হাতে দিয়ে টেস্ট করতে বলবে। আজ রাতটা সাফায়েতের যুদ্ধ করে পার করতে হয়। রোহান নেহাল গিয়েছে কুমিল্লা, আজ 2 দিন হলো। নীতি নিজেকে আগের থেকে গুটিয়ে নিয়েছে, খুব একটা কথা বলে না প্রয়োজন ছাড়া। বিষয়টা বেশ ভাবাচ্ছে সাইফুল ইসলামকে। মেয়ে তার বেশ বদলে গেছে হুট করে। তাই নীতিকে আলগোছে ডাক দিয়ে পাশে বসালো, মাথায় হাত রেখে বলল, নীতি কিছু হয়েছে মা? নীতি বাবার দিকে তাকিয়ে বলল, না বউ, কি হবে? কিছুই হয়নি। চুপচাপ যে, শরীর ঠিক আছে? হুম, ঠিক আছে, চিন্তা করো না। আসলে ভার্সিটিতে পড়ার খুব চাপ তো, সেজন্যই আর কি এমন দেখাচ্ছে। ও আচ্ছা, তোমার কি প্লাবনের কথা মনে আছে? কোন প্লাবন? পাভেলের ছেলে। হ্যাঁ, মনে পড়েছে। প্লাবনকে কেমন লাগে তোমার? বেশ ভালোই তো দেখেছিলাম। তারা আজ রাতে আসবে তোমাকে দেখতে। তোমার অনুমতি ছাড়া কোনো কিছুই হবে না। তুমি রাজি থাকলে বিয়ের দিকে আগাবো। দেখতে আসলে তো আপত্তি নেই, তাই না? নীতি দীর্ঘশ্বাস ফেলল। তুমি যা ভালো বোঝো করো। নীতি রুমে চলে আসলো। নীতির মা নীতিকে একটু পরিপাটি হয়ে থাকতে বলল। সন্ধ্যার দিকে চলে আসলো পাভেল তার ছেলেকে নিয়ে। প্লাবন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর্থিক অবস্থা তাদের বেশ ভালো। নীতিকে নিয়ে আসলো নীতির মা। প্লাবনের পছন্দ আগে থেকেই নীতিকে। নীতিও দেখলো প্লাবনকে। যথেষ্ট সুদর্শন প্লাবন। সাইফুল ইসলাম জিজ্ঞাসা করলো, মেয়েকে বিয়েতে আপত্তি আছে কিনা? নীতি অগোচরে বিষাদে ভরা একটা তাচ্ছিল্যের হাসি আসলো। চোখটা বন্ধ করে এবার রোহানকে কল্পনা করে বলল, না, আপত্তি নেই। সাইফুল ইসলাম বিয়ের দিকে আগালো। নীতিকে রুমে নিয়ে গেল নীতির মা। নীতি রুমে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। আহ, বুকটায় খুব ব্যথা হচ্ছে। রাত 9টার দিকে প্লাবনরা চলে গেল। সাইফুল ইসলাম নিহালকে ফোন করে এই বিষয়টা বলল। রোহান বেলকনিতে দাঁড়িয়েছিল। নিহালকে খুশি হতে দেখে বলল, এত খুশি যে, কি ব্যাপার? বাসায় বিয়ের তোড়জোড় চলছে, খুশি হব না? রোহান ভুরু কুচকে বলল, কার বিয়ের? আমার বোন নীতির। রোহান চমকিত হলো। নীতির? কার সাথে? প্লাবনের সাথে। নীতি রাজি? হুম। ও রাজি না থাকলে এতদূর আগাতো নাকি? রোহান পেছনে ফিরল। এজন্যই বুঝি নীতি রোহানের ফোন ধরছিল না। কতবার ফোন করলো মেয়েটাকে, টেক্সট দিল, আসার পথে দেখাও করতে চাইল, কিন্তু কোনো কিছুই হয়ে উঠল না। ভালোবাসা কি গায়েব হয়ে গেল তাহলে? রোহান পকেট থেকে ফোনটা বের করে নীতির নাম্বারটাই কল লাগায়। নেহাল রোহানকে কাউকে ফোন করতে দেখে বলল, কাকে ফোন করছিস? তোর বোনকে। কেন? কেন তুই জানিস না? নীতি কি করে পারে হ্যাঁ করে দিতে বিয়েতে? তো কি করবে? তোর পেছনে পড়ে থাকবে? দেখ, একদম নীতিকে ফোন করবি না। আমার বোনকে এখন ভালো থাকতে দে, কোনো ঝামেলা বাঁধাবি না। রোহানের ফোনটা কেড়ে নিল নেহাল। এতেই রোহান রেগে উঠল। নেহালের কলার ধরে বলল, আই নিড নিধি অ্যাট এনি কস্ট। বিয়ে ঠিক হয়েছে, হয়ে যায়নি, ঠিক আছে? বিয়েটা ভাঙতে আমার 5 সেকেন্ডও সময় লাগবে না। কথাটা বলে রোহান চলে যেতে নিলে নেহাল পেছন থেকে বলে ওঠে, আমার বোনকে তোর কোনো দরকার নেই। কেন দরকার? ভালোবাসিস না? ভালো তো বাসিস। ওই রুয়া। রোহান রক্ত চোখে তাকালো, বলল, ওই নামটা মুখে নিবি না। আর ফার্দার রুয়াতকে সব বিষয়ে টানবি না। বিষয়টা যখন আমার বোনের, তখন আমি তো টানবই। রুয়াতের সাথে এসবের কি সম্পর্ক? রুয়াত অন্য এক পুরুষের স্ত্রী, তাকে কেন টানছিস? আর নীতিকে আমার চাই মানে চাই। বারবার মানুষ কেন আমি হারাবো? হ্যাঁ, আর এবার হারাতে রাজি নই আমি। এবার ছিনিয়ে হলেও আমি আমার করে ছাড়বো। ভালোবাসিস? তোকে বলার প্রয়োজন বোধ করছি না। বালের প্যাচাল পেড়ে আমার সময় নষ্ট করিস না। যাচ্ছিস কোথায়? তোর বোনের কাছে? এত রাতে? সকালে যাস? তুই যাস সকালে,
আর বকবক করে মাথা খাস না, আসছি। এই ড্রাইভ করে কুমিল্লা থেকে ঢাকা আসে। প্রায় 4টা বেজে যায়। রোহান সোজা কলিং বেল চেপে বসে নীতিদের বাড়ির। এত রাতে হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে চমকায় নীতি। নীতি জেগে ছিল পড়ার টেবিলে। ক্রমাগত কলিং বেলের আওয়াজে রুমে থেকে বেরিয়ে আসলো। দরজা না খুলে রেগে বলল, এই কে রে, অসভ্যের মতন বেল চাপছেন? রোহান দরজার ওপাশ উঠল, তোর জামাই, এবার দরজা খোক। নীতি ভরকে গেল রোহানের গলার আওয়াজ শুনে। এত রাতপ রোহান তাদের বাসায় সম্ভব কি করে? ওরা তো কুমিল্লা। নীতি ড্রয়িং রুমের লাইট জ্বালালো। আস্তে আস্তে দরজা খুলে দেখল রোহান দেওয়ালে এক হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। রেহান নীতিকে টোটালি ইগনোর করে ভেতরে ঢুকে সোফায় বসে বলল, তোর বাপকে ডাক, কথা আছে। সাইফুল ইসলাম কলিং বেলের আওয়াজে বাহিরে এসে দেখে রোহানকে। ভ্রু কুচকে আসে, এই তুই এত রাতে এ বাসায় কেন? তোরা না কুমিল্লায় গেছিস? গেছিলাম, এখন চলে আসছি। বসুন তো, আপনার সাথে হিসেব নিকাশ আছে। কিসের? বসুন তো আগে। সাইফুল ইসলাম বসলেন। বল, আপনার মেয়ের বলে বিয়ে ঠিক করছেন শুনলাম। কেন ঠিক করছেন? আশ্চর্য, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিব না আমি? দিবেন, বাট ছেলে প্লাবন কেন? কারণ ওকেই আমার মেয়ে পছন্দ করেছে সেজন্য। আপনার মেয়ে তো আমাকেও পছন্দ করে, তো আমার সাথে কেন ঠিক করলেন না? সাইফুল ইসলাম মেয়ের দিকে তাকালেন। নীতি মুখ শক্ত করে অন্য দিকে তাকিয়ে আছে। সাইফুল ইসলাম জিজ্ঞেস করলেন, সত্যি তুই রোহানকে পছন্দ করিস? নীতি। রোহানের মুখে হাসি ফুটল। তার ধারণা নীতি বলবে তাকে তার পছন্দ আর ভালোবাসে। কিন্তু নীতি শক্ত মুখেই জবাব দিল, করতাম বাবা একটা সময়, তবে এখন আর করি না। রোহানের মুখের হাসি গায়েব হয়ে গেল। অবিশ্বাসের চোখে তাকালো। এখন করিস না মানে কি? মানে টানে কিছু নেই রোহান ভাই, আমি আপনাকে পছন্দ করি না। আপনি প্লিজ আমার বিয়েতে কোনো সিন ক্রিয়েট করবেন না। মিথ্যা বলছিস তুই? নীতি, আমার চোখের দিকে তাকান, দেখুন সেই আগের অনুভূতিগুলো কি আছে? আছে সেই ভালোবাসা, ভালো লাগা? নেই তাই তো? রোহানের আজ এই চোখ দুটে ভীষণ অচেনা লাগলো। হুট করে কি হয়ে গেল যে নীতি এমন করছে? বিশ্বাস করি না তোর এই চোখকে। আমি জানি এখনো তুই আমাকেই ভালোবাসিস। প্লিজ অভিনয় করা বন্ধ কর। তোর বাবাকে বলে দে তুই আমাকে পছন্দ করিস। না রোহান ভাই, আমি আপনাকে পছন্দ করি না। আমার আবেগ ছিল ওটা, যা চলে গেছো, এখন আর নেই। আব্বু তুমি উনাকে চলে যেতে বলো। আমি আমার বিয়েতে কোনো গন্ডগোল চাই না। নীতি রুমে চলে আসলো। রোহান সাইফুল ইসলামের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে মিথ্যা বলতেছে স্যার। আমি কিন্তু বিয়েটা হতে দিব না স্যার। আই নিড ইউর ডটার। আই রিয়েলি ব্যাডলি নিড হার। বুঝতে পারছেন আমার কথাটা? আমি কিন্তু সব উলটপালট করে ফেলব। মেয়েকে বুঝান। রোহান রেগে চলে আসলো। নীতি রুমে এসে কান্না করে দিল।
সে আর এই ছেলের মায়ে পড়বে না। এই ছেলেকে ভালোবাসলে শুধু কষ্টই পেতে হয়। নীতির মা রুমের বাহিরে ছিলেন। মেয়েকে ফুপিয়ে কেঁদে উঠতে দেখে রুমে আসলেন। মেয়ের মাথায় হাত রাখতেই নীতি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এলোমেলো কণ্ঠে বলল, আচ্ছা, যে কোনো দিনও আমাদের হবে না, আমরা কেন শুধু তাদেরকেই ভালোবেসে যাই মা? মানুষ ছাড়াও তো নিজেকে নিয়ে সুন্দরভাবে বাঁচা যায়, অথচ আমরা নিজেদেরকেই হারিয়ে মানুষ খুঁজি। রোহানকে চাইলেই তুই পাবি নীতি। আজ দেখলাম রোহানের চোখ মুখে অসহায়তা। তোকে হারানোর ভয় মুখে যা এসেছে সব বলে ফেলছে। একটা সিদ্ধান্ত, যার উপর তোর সব কিছু নির্ভর করে আছে। রাগে জিদে এমন হুটহাট ডিভিশন খুবই বিপর্যয়কর। সময় আছে, এখনো ভাব। সব মানুষ ভুল মানুষকে ভালোবাসে না, সঠিক মানুষকেও ভালোবাসে মানুষ। ড্যাশ 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 ড্যাশ। সারা রাতটা হাঁসফাঁস করেই কাটিয়েছে সাফায়াত। রুয়াতের আগেই সে ঘুম থেকে উঠে পড়ে বিছানায় বসে অপেক্ষা করে রুয়াতের ঘুম ভাঙার। রুয়াত ঘুম থেকে উঠে সাফায়াতকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়া বাড়ালে পেছনে থেকে সাফায়াত ডেকে বলে, রুয়াত শুনো। রুয়াত পেছনে ফিরে। সাফায়াত প্রেগন্যান্সির কিটটা রুয়াতের হাতে ধরিয়ে দিয়ে বলে, টেস্ট করে দেখো তো। রুয়াত কিটটার দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। অবিশ্বাস্য লাগছে কিছুটা। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে টেস্ট করিয়ে নিল। সাফায়াত বাহিরে পায়চারি করতে লাগল। রুয়াতকে এত টাইম নিতে দেখে বলল, আর কতক্ষণ লাগবে রুয়াত? বের তো হও। রুয়াত কিটটা নিয়ে বের হল। সাফায়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার পেট, আমার শরীর, আমার বাচ্চা। আমি বুঝলাম না আপনি কি করে বুঝলেন? সাফায়াত কিটটার দিকে তাকায়। স্পষ্ট দুটো লাল দাগ দেখাচ্ছে পজিটিভ। তার মানে রুয়াত প্রেগন্যান্ট। সাফায়াত কিটটা টেবিলে রেখে আগে রুয়াতকে জড়িয়ে ধরল, কপালে গালে অসংখ্য চুমু দিয়ে বলল, আমরা বাবা মা হতে চলছি রুয়াত, ভাবতে পারছো? গুটি গুটি পায়ে একটা বাচ্চা আমাদের বাড়িতে টই টই করে ঘুরে বেড়াবে। আদো আদো গলায় বাবা মা বলে ডাকবে। রুয়াত বিষয়টা কল্পনা করে মুচকি হাসল। কেমন চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে। আলতো করে পেটের উপর হাত রাখল। এইখানটায় আছে তাদের দুজনের অংশ। খুশি খুশি লাগছে। জীবনে আর কোনো অপূর্ণতা নেই তাহলে। সারা বাড়ি জুড়ে মিষ্টির সমাহার। রুয়াতকে সামনে বসিয়ে একের পর একজন মিষ্টি খাইয়ে দিয়ে যাচ্ছে। রুয়াত পারছে না তো এখনই উল্টি দিয়ে সব বের করে দিত। রুয়াতের মা মিষ্টি তুলে খাইয়ে দিতে চাইলে রুয়াত পাশে থাকা সাফায়াতের হাত খামচে ধরে অসহায় চোখে তাকায়। ইশারায় বুঝায়, আপনার জন্য এসব সহ্য করতে হচ্ছে আমায়। সাফায়াত ইশারায় লাস্ট মিষ্টিটা মুখে তুলে নিতে বলে। রুয়াত নিঃশ্বাস বন্ধ করে মিষ্টি মুখে তুলে নেয়। তারপর আর এক মুহূর্ত ও বসে থাকে না, হন্তদন্ত হয়ে রুমে চলে আসে। সাফায়াত ও রুয়াতের পেছনে পেছনে চলে আসে। রুমের ভেতর ঢুকে দেখে রুয়াত শরীরের ওড়না ফেলে ফুল স্পিডে ফ্যান ছেড়ে শটান হয়ে শুয়ে আছে। সাফায়াত পাশে বসে বলল, খারাপ লাগছে এখনো? রুয়াত কিছু বলল না। সাফায়াত রুয়াতের মাথায় হাত বুলিয়ে দিল। রুয়াত বালিশ থেকে মাথা তুলে সাফায়াতের কোলে রাখল। তারপর চোখ বন্ধ করে বলল, ফার্স্ট টাইম আজ এত মিষ্টি খেলাম। ফিলিংসটা ভীষণ বাজে লাগছে। কত বড় খুশির খবর বলো, মিষ্টি মুখ করাবে না? আপনাকে করাতো, আপনি তো বাবা। বাচ্চাটা বুঝি আমার পেটে আছে? না, আমার পেটে। কিন্তু তাতে কি? বাবা হন তো আপনি। আর আমি, আপনি তো একই আত্মা, এক প্রাণ, তাই না?
সাফায়াত রুয়াতের গাল টেনে বলল, হু, তোমার না শরীর খারাপ লাগছে? চুপচাপ শুয়ে থাকো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রুয়াত ভালো করে শুয়ে বলল, বাবুর জন্যই এত এক্সট্রা কেয়ার বুঝিত। বাহ, আস্তে আস্তে বড় হচ্ছ, সব বুঝো দেখছি। গুড। রুয়াত মুখ গুমড়ো করে বলল, তার মানে সত্যি কথাই নেই আপনার সাথে? হু। রুয়াত সাফায়াতের কোল থেকে মাথা সরিয়ে নিতে চাইলে সাফায়াত টেনে আগের জায়গায় নিয়ে এসে বলে, চুপচাপ শুয়ে থাকো, বিকেলে কিন্তু হসপিটালে যাব। আপনি যে চেক আপ করার আগেই মিষ্টি খাওয়ালেন সবাইকে। চেক আপ করার পর ডক্টর যদি বলে আমি প্রেগন্যান্ট না, তখন কি হবে? আরে তুমি প্রেগন্যান্ট, দেখলে না দুটো দাগ উঠেছিল। আর তোমার শরীর তুমি বুঝো না। বুঝতে পারলে তো ঘটা করে রোমান্টিক হয়ে বলতাম, হয়েছে হয়েছে, চোখ বুঝো, ভালো লাগবে। রজনী সাদমান নিজেদের রুমের বেকনিতে বসে আছে। রজনী বেশ খুশি রুয়াত মা হচ্ছে শুনে। আচ্ছা, রুয়াত কি তাকে দিবে তার বাচ্চাটা? রুয়াত তো বিয়ের আগে কথা দিয়েছিল বাচ্চা হলে তাকে দিবে। কথাটা মনে আসতেই মুখে আধার নেমে আসলো। চিন্তিত হল মুখমণ্ডল। সাদমান হঠাৎ রজনীর মুখের ভঙ্গিমা পাল্টে যেতে দেখে বলল, কি হয়েছে রজনী? রজনী তাকালো সাদমানের দিকে, বলল, আপনাকে একটা কথা বলি। হু, বলুন। রুয়াত বিয়ের আগে বলেছিল বাচ্চাটা আমাকে দিয়ে দিবে। আচ্ছা, ও কি সত্যি দিবে বাচ্চাটা আমায়? সাদমান ভ্রু কুঁচকাল। রুয়াত কেন তার বাচ্চা আপনাকে দিবে? আমি তো মা হতে পারবো না। রুয়াত সেজন্য বলেছিল তার বিয়ের পর বেবি হলে তাকে আমায় দিবে। এটা হয় না রজনী। ব্রো তার বাচ্চাকে ভীষণ ভালোবাসে। দেখছো না নিউজটা শোনামাত্রই কতটা খুশি। যখন পৃথিবীতে আসবে তখন না জানি তার খুশির পরিমাণ বেড়ে যায়। আর আমরা তো আমেরিকা চলে যাচ্ছি। বেস্ট চিকিৎসা আপনার করাবো। আমরা অবশ্যই বাবা মা হব, তবে অন্য কারো কোল খালি করে নয়। রুয়াতে পৃথিবী তখন আপনি ছিলেন, তাই এটা বলে ফেলেছে। তবে এখন তার স্বামী সংসার আছে। এই কথাটা মনে করাবেন না তাকে। মনে থাকবে। হু, মনে থাকবে। তোর বোন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছে নেহাল। হুট করে এমন বদলে গেল কেন? ভাই, দোষটা কি আমার সেটা তো বলুক। তারপর দেখুক আমি নিজেকে বদলে ফেলি কি না ফেলি। তা না করে কি শুরু করছে তোর বোন এসব? নেহাল চুপচাপ রোহানের কথা শুনে যাচ্ছে শুধু। রোহান নেহালকে কিছু বলতে না দেখে নেহালের মাথার চুল টেনে ধরে বলল, লা বোবার মতো বসে আছিস কেন? মুখে বুলি কই, কিছু বল। নেহাল রোহানের হাত মাথা থেকে সরাতে সরাতে বলল, কি বলবো আমি? নীতি এমন করছে কেন সেটা নীতিকে গিয়ে জিজ্ঞেস কর। আমাকে করছিস কেন? তোরই তো বোন। সো হোয়াট? তুই গিয়ে কথা বল। নিয়ে আয় তোর বোনকে। বিকেলে আনবনি। এখন একটু টাল বের কর। খেয়ে টাল হই। টয়লেট থেকে এনে দেই হারা মজাদা, খেয়ে টাল হয়ে থাক। তুই বন্ধু নাকি শত্রু বলতো? দেখছিস চিন্তায় আমার অবস্থা যাচ্ছে তাই। আর তুই নীরব। চিন্তা তোর মাথা তোর, আমার কি করার তাতে? কথা কম বলে নিয়ে আয়, তা না হলে কিন্তু নীতিকে আনবো না। ব্ল্যাকমেইল করছিস এখন আবার? না, সুযোগে সৎ ব্যবহার শুধু। যা নিয়ে আয়। রোহান ড্রিঙ্কস এনে নেহালের সামনে রাখল। নেহাল গ্লাসে ঢেলে খেতে লাগল। বিকেল হলে নীতিকে ফোন করে বাইপাসে আসতে বলে, সাথে এটাও বলে রোহান অসুস্থ। নীতি কথাটা শোনামাত্রই ছুটে চলে আসে। বাইপাস এসে নেহালকে ক্রমাগত ফোন করলে হুট করে পেছনে থেকে কেউ ফোনটা টেনে নিয়ে যায়।
নীতি পেছনে ফিরে রোহানকে দেখে বলে, আপনি ঠিক আছেন তো? আবার জ্বর বাঁধিয়েছেন নিশ্চয়ই। রোহান পলকহীন ভাবে তাকিয়ে রইল নীতির দিকে। এই তো সেই চেনা চোখ, এই তো সেই অস্থিরতা তাকে ঘিরে, এই তো সেই চোখ যে চোখ বলছে তার ভালোবাসার কথা। রোহান ঠান্ডা কণ্ঠে বলল, আমি ঠিক আছি। অস্থির হোস না, ভালোবাসিস আমায় বল। ট্রাস্ট মি, আমি তোর মনের মতো হয়ে যাব। নীতি সম্বিত ফিরে পেল। তার মানে মিথ্যা কথা বলে তাকে ডেকে আনা হইছে। সত্যিটা শুনতে চান? থু, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে কষ্ট দেন অনেক। আপনার আচরণ আমাকে খুব বাজে ভাবে আঘাত করে। আমি আপনাকে ভালোবাসি বলেই অনেক সময় কিছু বলতে পারি না। আপনাকে ভালোবেসে আমিই বেশি কষ্ট পাই। আপনাকে ভালোবাসার শাস্তি আপনি শুধু আমাকেই দেন। আমি তো ভালোবাসতে গিয়েছিলাম কষ্ট পেতে না, ভালোবাসতে থাকি। আপনার কারণেই আপনার থেকে আমার মন উঠে গেছে। তাই এখন আর আমি আপনাকে ভালোবাসি না। মিথ্যা বলছিস। মিথ্যা কেন বলবো? অভিমানে। অভিমান কেন হবে? কার উপরই বা হবে? আমার উপরে। হু আর ইউ? নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাববেন আমার লাইফে? ভেবে বসে আছি অলরেডি। তাই বলছি বিয়েটা ভেঙে দে। চল আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করি। সাক্ষী হিসেবে তোর ভাই থাকবে। আমি আসছি। সমস্যাটা কি সেটা তো বল। নীতি পেছনে ফিরে বলল, ভালোবাসেন আমায়? রোহান থমকে গেল। ভালোবাসা শব্দটা তো অনেক পরিচিত, বের হচ্ছে না কেন মুখ থেকে? নীতি দীর্ঘ শ্বাস ফেলে চলে যেতে নিলে রোহান পেছনে থেকে বলে উঠে, শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি প্রতি মুহূর্তে তোকে ভালোবাসি। কারণ আমি প্রতি মুহূর্তে তোকে অনুভব করি। আর ভালোবাসার মানুষটাকে অনুভব করব, এটাই তো সত্যিকারের ভালোবাসা। নীতি আর তাকালো না, দাঁড়িয়ে পড়েছিল। তবে যেতে যেতে বলে গেল, এখন আর কিছু হবার নয় আপনার আর আমার মধ্যে। রোহান এবার রেগে বলল, ভালো হইছিলাম না। ঠিক যতটুকু ভালো হইছিলাম ততটুকু খারাপ হব এখন আমি। তুই কি ভাবছিস এত সহজ? তুই আমাকে ছেড়ে চলে যাবি আর আমি তাকায় তাকায় দেখব? এত সোজা? দেখি তোকে অন্য জায়গায় কি করে বিয়ে দেয়। তুই আমার ছিলা না, তুই আমারই থাকবি। নীতি প্রত্যুত্তরে তাচ্ছিল্যের একটা হাসি রোহানকে উপহার দিয়ে চলে গেল। চলবে।